আহিয়ানের কথা শুনে আহিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো। তিধা আলীর কানে ফোন ধরেই এতক্ষণ ঘুমাচ্ছিল। আহিয়ার লাফিয়ে উঠে বসার তিধাও ভয় হঠাৎ লাফিয়ে উঠে বসলো। ঘুম ঘুম চোখে পড়ল। কি হয়েছে আপু? আহিয়া তাড়াহুড়া করে নেমে ফ্রেশ হতে যেতে যেতে বলল, পাপা আর মামা আসছে আমাদের রুমে। তিধা এবার উঠে বলো, মামা মানে আমার পাপাও? ও মাই গড! এবার তিধাও দৌড় দিল ফ্রেশ হতে, কিন্তু লাভ হলো না। এর আগে আহিয়া ওয়াশরুমে গেছে। ইতিমধ্যে কটেজের দরজায় কেউ নক করছে। তা শুনে আহিয়া ঝটপট ফ্রেশ হয়ে বের হলো। কিন্তু কথা হলো, সবাই যখন জিজ্ঞেস করবে সকাল থেকে রুম থেকে বের হয়নি কেন, তখন কি বলবে ভেবে দুজনেই মাথা খারাপ। এদিকে দরজার নকের শব্দ বেড়েই যাচ্ছে। তিধা আহিয়ার হাত ধরে বলল, আইডিয়া। আহিয়া অবাক হয়ে বলল, কি আইডিয়া? চতুর্ভঙ্গিতে কানে কানে বলল, প্রায় 2-3 মিনিট পর আসি। আহিয়া গিয়ে দরজা খুলল। দেখলো পাপা ও তানভীর মামা দাঁড়িয়ে আছে, সাথে এখন ওয়েটার তার হাতে খাবারের ট্রে। ওদের দেখে আহিয়া সরে দাঁড়ালো। ওয়েটার চুপচাপ খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে বেরিয়ে গেল। তানভীর ভেতরে প্রবেশ করলো। দেখলো তিধার বিছানায় মাথায় হাত রেখে শুয়ে আছে। তানভীর তাড়াহুড়া করে গেল মেয়ের কাছে। তিধা, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ মা? রেখা দিয়ে খানিকটা সিলেক্ট করতে করতে বলল, প্রচণ্ড মাথা ব্যথা পাপা, মনে হচ্ছে মাথাটা ছিঁড়ে পড়ে যাবে এক্ষুনি। তানভীর উদ্বিগ্ন কণ্ঠে বলল, একটু সহ্য করো, আমি মেডিসিন নিয়ে আসছি এক্ষুনি। তিধা তানভীরের হাতটা ধরে বলল, না বাবা, আনতে হবে না, এই আপুর কাছে ছিল, ও খাইয়ে দিয়েছে এক্ষুনি। তাছাড়া আপু তো রাত 3টা থেকে আমার মাথা টিপে দিচ্ছে, এখন তবু আগের চেয়ে একটু ভালো লাগতেছে। আবির এবার আহিয়াকে বলল, মধ্যরাতে থেকে তিধা মামুনি অসুস্থ, তুমি আমাদের জানাওনি কেন? আহিয়া এবার আমতা আমতা করে বলল, ডাকতে চেয়েছিলাম, কিন্তু তিধা বলেছে এত রাতে সবাইকে ডিস্টার্ব না করতে, তাই ডাকিনি। আবির এবার খানিকটা বিরক্ত হলো বটে। ভুরু কুঁচকে বলল, তোমার বোন অসুস্থ তাই বলে তুমি আমাদের ডাকবে না? আহিয়া এবার মাথা নিচু করে বলল, সরি পাপা। তানভীর এবার আবিরকে থামিয়ে দিয়ে বলল, থাক ভাইয়া, আমরা ছোট মানুষ, ওরা কি এত কিছু বোঝে? তাছাড়া আহিয়া, তুমি ক্লান্ত, সেই মধ্যরাত থেকে দিদার পাশে বসে আছো দেখছো, না বুঝে মুখ কীরকম শুকিয়ে গেছে। আবির এবার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কখন এরকম করবে না। তোমার ভাই বোনকে অসুস্থ থাকলে বা বিপদে পড়লে অবশ্যই বড়দের ডাকবে। এবার বলো, আচ্ছা বাবা। তিধা এবার তানভীরের হাত ধরে বলো, মেডিসিন লাগবে না পাপা, মেডিসিন নিয়েছি, একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে পাপা। তানভীর এবার আহিয়া ও তিধাকে একসাথে খাবার খাইয়ে দিল। তানভীর আবিরের আর কিছুক্ষণ বসতে চাইলে তিধা বলল, ও এখন ঘুমাতে চায়, ওরা যেন চলে যায়। তাছাড়া আহিও বলল, মধ্যরাত থেকে জেগে থাকার কারণে ওরা অনেক ঘুম পাচ্ছে, তাই এখন আসি, ঘুমাতে চাই। এই কথা বলে তানভীর ও আবির চলে গেল। আর বলে গেল, কোনো প্রয়োজন হলে অবশ্যই যেন ডাকে। আহিয়া মাথাটা কি বলল, আচ্ছা বাবা। ওনারা চলে যাওয়ার পর আহিয়া ভাবে রুমের দরজা আটকে আসে ভিতরে। এসে দু বোনের সে কি নাচ! এখন তারা সারাদিন ঘুমাতে পারবে, কিন্তু কেউ ডাকতে আসবে না। এদিকে আহিয়া ও রিহান একটা বেঞ্চের উপর বসে আছে। মৃদুল তিনজনের জন্য গরম কফি নিয়ে আসলো। ইতিমধ্যে মৃদুল জোর করে ওদের থেকে সব কথা জেনে নিয়েছে। আহিয়া যে তার মামাতো বোনকে নিয়ে চুরি করে ডেটে গেছে, এটা শুনে মৃদুল হাসতে হাসতে বেঞ্চেই শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর বন্ধুদের চোখ লাল দেখে মজা করতে করতে গেছে কফি আনতে। তিনজন একসাথে বসে কফি খাচ্ছে। এটা ছাড়া আজকে আর তাদের কোনো উপায় নেই। একটু দূরে বসে সকলে আড্ডা দিচ্ছে। আজকে তারা কঙ্কাল পাহাড়ে যাবে। পাহাড়ে যাবার পরিস্থিতির নিচে মধ্যে উপস্থিত হলো তানভীর ও আবির। এসে সমস্ত ঘটনা জানালো মেঘ ও বন্যাকে। এদের কাছে যেতে চাইলে আবির তানভীর বাধা দেয়। ওরা এখন ঘুমাবে, ওদের ডিস্টার্ব না করতে। লাঞ্চ ওদের রুমে পাঠিয়ে দেওয়া হবে, ওরা বরং আজকে রেস্ট করুক। রিহান ভুরু কুঁচকে আরিয়ানকে বলল, দেখছিস মাইয়া মানুষ কতটা চিটিংবাজ, কি অভিনয় রে ভাই! করে সবাইকে কনফিউজড করে নিল, আর আমরা এখানে দিন দুপুরে মশা মারছি। মৃদুল হাসতে হাসতে বলল, আমরা ভাবতেই ভালো লাগছে, তোদের মতো দুইটা গরুকে ওরা বলদ বানিয়েছে। চোখ ছোট ছোট করে মৃদুলের দিকে তাকালো, তারপর হাসি হাসি মুখ করে সকলের দিকে তাকায়।
টেবিলের নিচে বেচারা মৃদুলের হাত মুচড়ে ধরলো। বেচারা সকলের সামনে চিৎকার দিতে পারছে না, আবার ছাড়তেও পারছে না। বেচারা সকলের সামনে চিৎকার দিতে পারছে না, আবার ছাড়তেও পারছে না। সে বাধ্য হয়ে আরেক হাত দিয়ে কান ধরে বন্ধুর কাছে চড়ে বলল, এই জীবনে ওদের সামনে আর সত্যি কথা বলবে না। আহিয়ান ওর হাতটা ছেড়ে দিয়ে মৃদুলোকে হালকা পাতলা গালি দিতে দিতে চলে গেল। রিয়ান এবার মুখ গম্ভীর করে বলল, দোস্ত, পোলাটা কিন্তু মিথ্যে কথা কয় নাই। আহিয়া ও তিধা কিন্তু সেই প্ল্যান করেছে। আহিয়ান এবার ভাব নিয়ে বলল, একটা আমার বোন, এটা আমার বউ, দুইটা আমার মতো ইন্টেলিজেন্ট। সাজেকের সবচেয়ে উঁচু শৃঙ্গ হলো কঙ্কাল পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকা এই পাহাড় যেন আকাশ ছোঁয়ার অনুভূতি দেয়। কঙ্কাল পাহাড় থেকে পুরো সাজেক ভ্যালি এক পৌরাণিক দৃশ্য চোখের সামনে ধরা দেয়। দূরে দূরে সারি সারি সবুজ পাহাড় আর মেঘের ভেলা, তার ফাঁকে দেখা যায় ভারতের মিজোরাম রাজ্য। পাহাড়গুলো, কঙ্কাল পাহাড় যেন এক স্বপ্নের রাজ্য। পাহাড়ের মাথায় দাঁড়ালে চারদিকে সাদা মেঘে ভরা, মনে হয় মেঘের রাজ্যের ভিতরে চলে এসেছে। কঙ্কাল পাহাড় যেন এক স্বপ্নের রাজ্য। পাহাড়ের মাথায় দাঁড়ালে চারদিকে সাদা মেঘে ভরা, মনে হয় মেঘের রাজ্যের ভিতরে চলে এসেছে। সূর্য ওঠার সময় লালচে লাভায় পাহাড়গুলো সোনালি হয়ে ওঠে, আবার সন্ধ্যায় সূর্য ডোবার সময় মনে হয় আকাশ এক মায়াবী রং ধারণ করেছে, অন্যরকম এক পরিবেশ তৈরি করে। পাহাড়ের চূড়ায় আছে কঙ্কালপাড়া, যেখানে চাকমা ও লুছাই জনগোষ্ঠীর বসবাস। কুড়েঘর সরল জীবনযাত্রা আর পাহাড়ি অতিথি আপ্যায়নের ভ্রমণকারীদের কাছে আলাদা এক অনুভূতি জায়গা। স্থানীয়রা কাঠ ও বাঁশ দিয়ে ঘর বানায়, সবজি চাষ করে জীবন চালায়। এখান থেকে সূর্যোদয় সূর্য অস্ত পুরোপুরি দেখা যায় না, সাজেকের অন্যতম আকর্ষণ। চারদিকে নীরবতা, বাতাস, ঠান্ডা ছোঁয়া ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য, মনে হয় এটা পৃথিবীর অন্যতম শান্তির জায়গা। খান পরিবারকে সকলে এখানে এসেছে, আজকে খুব এনজয় করেছে লুসাই জনগোষ্ঠীর জীবনযাত্রা দেখি। দেখতে দেখতে কয়েক ঘন্টা হয়ে গেছে। আবির, মেয়ে তানভীর, বন্যা, আদিরায়, মিম, আরিফ সহ আরও সকলে এসেছে। মৃদুল, রিহান, আহিয়ান একসাথে ঘুরছে। ওদের সাথে আসে আদিবা ও উষা। আদিবা আহিনার কোলে চড়ে আছে, কঙ্কাল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে। উষা রিহানের হাত ধরে ছোট ছোট পায়ে হাসছে ও খিলখিলিয়ে হাসছে। আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে আহিয়ান বন্ধুদের উদ্দেশ্যে বলো, চল আমরা কটেজে ফিরে যাই, সেখান থেকে না হয় সূর্য আসছে দেখব, চল। এবার ওর কথা শুনে রেহান ও মৃদুল সায় দেয়। ওরা এসে বড়দের জানালো ওরা কলেজে ফিরে যেতে চায়। এই কথা শুনে আবির ওদের বলল, কটেজে ফিরলে প্রথমে আহিয়া ও দিদার রুমে থেকে যেন ঘুরে আসে, ওদের কিছু অসুবিধা হচ্ছে নাকি তারপর যেন নিজের রুমে যায়। আহিয়ান ভদ্র ছেলের মতো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা পাপা। তারপর ওরা আদিবা ও উষাকে তাদের মায়ের কাছে দিয়ে কটেজের উদ্দেশ্যে রওনা হলো। এদিকে দুপুর 2টা পর্যন্ত দুই বোন ঘুমাইতেছে, তারপর দুপুরে লাঞ্চ করে আড্ডা দিতে বসেছে। দেখতে দেখতে প্রায় বিকেল গড়িয়ে এলো। আহিয়া তিদাকে নিয়ে রিসোর্টের বাগানে ঘুরে আসতে চাইলো, কিন্তু তিধা বলো ওর এখন যেতে ইচ্ছে করছে না। আহিয়া যেন একাই যায়, আর কি করার আছে, একাই বের হয়ে কটেজ থেকে বাগানের দিকে আসলো। আকাশে প্রচুর মেঘ জমেছে, বৃষ্টি নামবে মনে হয়, যার কারণে চারদিকে শুধু মেঘের সমুদ্রে দেখা যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ দেখে আহিয়া খুব খুশি হয়ে গেল। তার ইচ্ছে ছিল কটেজে এসেছে, বৃষ্টি দেখবে। তার ভাগ্য খুব ভালো, তাই হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিরও দেখা পাওয়া গেল। রিসোর্টে ঢুকতে আহিয়ান, মৃদুল ও রায়হানের নজর গেল বাগানের দিকে। দেখলো আহিয়া ঘুরে ঘুরে বাগানের ফুল দেখছে। আহিয়ার এবার মনে মনে বলো, আহিয়া যদি এখানে থাকে তো আমার সাদা মূলা কই। তারপর 2 মিনিট তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে রিহানের কাঁধে হাত রেখে বলল, তোরা দুজন এখানে দাঁড়া, আমার বোনকে পাহারা দে, ওকে একদম ডিস্টার্ব করবি না, আমি দিদাকে দেখে আসছি। মৃদুলের চোখ ছোট ছোট করে তাকালো। মৃদুল বিড়বিড় করে আস্তে আস্তে বলল, আহিয়ান তুই নিজেও জানিস না তুই কিভাবে শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে যাচ্ছিস। আহিয়ান মৃদুলের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? বলার আগে রিহান বলে উঠল, ও বলে যে তুই নিশ্চিন্তে যা, আমরা দুজন এখানে আছি, আহিয়াকে পাহারা দিচ্ছি। তারপর আহিয়া রোদে বারবার সাবধান করলো, বারবার বলে গেল ওর বোনের দিকে খেয়াল রাখতে। দিদা এতক্ষণ রুমে ছিল,
কিছুক্ষণ আগে জানালার বাইরে তো সাদা মেঘ দেখে খুশিতে দৌড়ে গেল বারান্দার দিকে। বারান্দায় বসে মেয়েদের রাজ্য উপভোগ করছিল আর ভাবছিল কালকে রাতের ঘটনা। আজকাল আহিয়া ভাইকে সামনে দেখলে বুকের ভিতর ধুকপুক বেড়ে যায়। মানুষটা সামনে আসলে মনে হয় ঝড় তুফান, নার্গিস, টর্নেডো, সাইক্লোন একসাথে বয়ে যায়। একসাথে মনের দরজা কড়া দিল গতকালের সকল ঘটনা। আচমকা তিতাকে কোলে তুলে নেওয়া, কানে ফুল গুঁজে দেওয়া, জোনাকি পোকা দিয়ে নোজপিন বানিয়ে দেওয়া, গান শোনানো, আর সবচেয়ে যে জিনিসটা তিতাকে পাগল করেছে তা হচ্ছে আহিয়ান ভাইয়ের মুখে নিজেকে বউ বউ লাগছে শোনা। ঘটনাগুলো মনে পড়তে লজ্জায় তীর ধরনের গাল লাল হয়ে উঠল। নিজের লজ্জা মাখা মুখখানা লুকাতে হাত দিয়ে মুখ ডেকে নিল। ঠিক তখনই দরজা কড়া পড়ছে। তিতা ভেবেছে আহিয়া এসেছে, তাই বারান্দা থেকে চিৎকার করে বলল, দরজা খোলা আছে। তারপর মনের আনন্দ দোলনায় বসে মেঘ দেখা শুরু করলো। হঠাৎ কারো হালকা থাকা দোলনাটা দৌড়ে উঠল। দিদা এবার খিলখিলিয়ে হেসে উঠে বলল, দেখছো আহিয়াপু, মেঘগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, কত সুন্দর ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। তারপর আবারও আবেগী ভঙ্গিতে বলা শুরু করলো, এবারের ট্যুরেটা সত্যি স্পেশাল। এই দিনটা আমি কখনোই ভুলবো না। স্পেশালি গতকালকে পূর্ণিমার চাঁদ, ছোট ছোট জোনাকি পোকা, মস্ত বড় চাঁদ, তুমি, রিহান ভাইয়া, আর হঠাৎ পিছন থেকে কেউ বলে উঠল, আর তিদার গালগুলো লজ্জায় লাল হয়ে গেছে, কিন্তু অকপটে তার মস্তিষ্কেও হানা দিল অন্য কথা। একটু আগে যার কণ্ঠ শুনেছে সেটা তার আহিয়া নয়। ঠিক তখনই বেশি এলো পুরুষিলিয়া ভরাট গ্রন্থ। কী রে, আর কে স্পেশাল বল? তিদা মুহূর্তে চমকে উঠে পিছনে ফিরে দেখল এতক্ষণ ধরে আহিয়ান ভাইয়ার সাথে কথা বলছে। পিছনে আহিয়া ওর দোলনায় হালকা ধাক্কা দিচ্ছে। তিদা দোলনা থেকে নেমে যেতে চাইল, কিন্তু আহিয়ান পিছন থেকে দুহাত ধরে বসে দিল, চুপচাপ বস। তিদা ভয় চুপ করে বসলো একদিকে। এদিকে মৃদুলকে দাঁড় করিয়ে রেখে রিহান পায়ে পায়ে এগিয়ে গেল আহিয়ার দিকে। আহিয়া আপন মনে গুনগুনিয়ে গান গেয়ে বাগানে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ রিহান এক কদম পিছ থেকে হাউ করে চিৎকার দিল। এমতো অবস্থায় আহিয়া চিৎকার দিয়ে বলল, কে কে? রিহান খানের গম্ভীর কণ্ঠ বলল, গতকাল রাত্রেই তো মাত্র বন্ধু হলাম, এর মাঝে ভুলে গেলে? আহিয়া এবার একটু বিরক্ত হলো বটে। ছোট ছোট চোখ করে বলল, বন্ধু হয়েছি ভালো কথা, কিন্তু এভাবে পিছন থেকে কে ভয় দেখায়, কে চিনবে? রিহান এবার একটু মজা করে বলল, হায় হায়, তোতা পাখি দেখি কথা কইবার পারে। ওর মুখে এমন পুরান ঢাকা দিয়ে কথা শুনে আহিয়া নাচাইতে হেসে দিল। আহিয়া মিষ্টি হাসি দেখে রিহান মাথার চুল ঠিক করতে করতে মুচকি হাসলো। তারপরে হঠাৎ করে রিহান বলে উঠল, আচ্ছা আহিয়া, তুমি যখন আবার ফিরে যাবে তখন কি আমায় মনে রাখবে? আহিয়া মৃদু হেসে বলল, তা এখন বলতে পারছি না। ওখানে যাচ্ছি লেখাপড়া করার জন্য, তাই লেখাপড়ায় মনোযোগ দেওয়াটাই উচিত হবে। রিহান ব্যথাতুল হাসলো। তারপর মলিন কণ্ঠে বলল, আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাকে দেশে ফেরার জন্য। আহিয়ার সামনে হাঁটতে হাঁটতে বলল, যদি সময়টা দীর্ঘ হয়? রিহান ওর পাশে হাঁটতে হাঁটতে বলল, গুনে নেব। আহিয়া আচমকা থেমে গেল। তারপর ওর দিকে তাকিয়ে বলল, কি রিহান? আবারও ব্যথাতুল হাসলো। তারপর ভাঙা কণ্ঠে বলল, অপেক্ষার প্রহর। আহিয়ান সামনে থাকা একটা রঙিন ফুল স্পর্শ করতে করতে বলল, যদি না ফিরে? রিহান এবার আহিয়ার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, তাহলে আমি ফিরিয়ে নিয়ে আসব। আহিয়ার হালকা হাসলো, আর কিছু বলল না। একটু দূরে থেকে মৃদুল সব কিছু দেখছে আর বিরক্তিস্বরে বলছে, তোর মতো মির্জাফর বুঝি বর্তমান যুগে আর একটাও নেই। তোর কাছে আহিয়ানের বোনকে হেফাজতে রেখে গেছে। সে তো আর জানে না তুই হলি সব থেকে বড় মির্জাফর। বন্ধুর বিশ্বাস নিয়ে খেলছিস। যেদিন ও জানতে পারবে তোর ভালোবাসা আর তোকে বর্জ খলিফার উপর থেকে লাথি মেরে ফেলে দিবে, তখন বুঝবি শালা আহিয়ান কি জিনিস। তারপর মৃদুল একা একা ফোন স্ক্রল করতে করতে হাঁটলো রিসোর্টের ভিউ পয়েন্টের দিকে। বেচারা মৃদুল, তোর আর কী বা করার আছে? আছে বউ, না আছে গার্লফ্রেন্ড, সিঙ্গেল মানুষ। আজকে সাজেকের সকালটা ষষ্ঠ দিন। সকালের হিমেল হাওয়ায় যখন পাহাড়ি মেঘ ভেসে বেড়াচ্ছে তখন সবাই
উঠে পড়ল শেষবারের মতো পাহাড়ি সকালের দৃশ্যটা একবার চোখ ভরে দেখার জন্য। কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূরে বেয়ে যাওয়া মেঘ সকলের লালচে সূর্যোদয় আভা যেন বিদায়ের নীরব ডাক দিল। কেউ কেউ ব্যাগ গোছাতে ব্যস্ত, কেউ আবার ছবি তুলতে আর একটু স্মৃতি রাখার জন্য। তারপর রওনা হলো সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে। সকালের রাস্তাটা ছিল অন্যরকম শান্ত। সকালের রাস্তাটা ছিল শান্ত, পাহাড়ের আঁকাবাঁকা পথ, সবুজে পাহাড়ি গাছ, মাঝে মাঝে বয়ে যাওয়া ঝর্ণা। গাড়ি জানালা খুলে সবাই শীতল হাওয়া উপভোগ করছে। মাঝে মাঝে পাহাড়ের ছোট ছোট গ্রাম চোখে পড়ছিল, বাচ্চারা খুশিতে হাত নাড়ছিল। সাজেকের সেই স্বপ্নময় ভ্যালি ছেড়ে অবশেষে গাড়ি নেমে এলো সমতল দিকে। দুপুরে আবার তারা পৌঁছে গেল খাগড়াছড়ি শহরে। পাহাড়ি রাজধানীর নাম পরিচিত। এই শহরটির রূপ একেবারেই আলাদা। চারিপাশে সবুজ টিলা আর শহরের ভিতরে পাহাড়ি সাংস্কৃতিক ছোঁয়া। দুপুরে একটা রেস্টুরেন্টে পাহাড়ি খাবারের আয়োজন হলো। বাঁশকুড়ি ভাজি, পাহাড়ি মুরগির ঝোল, বাঁশি ভাজা মাছ। সবাই গল্প করতে করতে খাবার উপভোগ করলো। খাওয়া দাওয়া শেষ করে তারা গেল ঘুরতে। প্রথমে গেল রিছাং ঝর্ণাতে। ঘন জঙ্গলে, জঙ্গলের ভিতর দিকে যখন নামতে নামতে ঝর্ণার গজল শোনা গেল, তাদের মনে হলো ঝর্ণা তাদের আহ্বান জানাচ্ছে। বিশাল ঝর্ণা থেকে নেমে আসা ঠান্ডা জলের ছিটা গায়ে পড়েছে, চারপাশে ভেজা বাতাসে মন ভরে উঠেছিল। অনেকে ছবি তুলল, কেউ বা পা ডুবে রাখলো স্বচ্ছ পানিতে। এরপর তারা গেল আরও আলোর টিলা গুহাতে। গুহার ভিতরে ঢুকতে অন্ধকারে রহস্যময় পরিবেশ তৈরি হলো। হাতের টর্চ লাইট নিয়ে সবাই ছিল, ভিতরে ঠান্ডা হাওয়া বইছিল আর ছিল আর গুহার উপর থেকে ফোঁটা ফোঁটা পানির শব্দ। পরিবেশটা মনে হচ্ছিল আরও রোমাঞ্চকর। গুহা থেকে বেরিয়ে মেঘবন্যা আইরিন, মাইশা, মিষ্টি হাঁপ ছেড়ে উঠল। কিন্তু অভিজ্ঞতা সবার কাছেই অমূল্য। বিকেলে তারা গেল হাঙর ঝর্ণায় দিকে। সেখানে গিয়ে আবারও প্রকৃতির কোলাহল। পাহাড় বেয়ে আসা জল রসিক ক্লান্ত পথিকের ক্লান্তি ধুয়ে দিচ্ছে। চারপাশে পাখির ডাকে সবুজের সমরণ, সবাই যেন হারিয়ে গেল। সন্ধ্যার আগে শহরে ফিরে তারা খাগড়াছড়ি বাজার থেকে কিছু কেনাকাটা করলো। আদিবাসী হাতের তৈরি কাপড়, বাঁশের তৈরি জিনিসপত্র, পোড়ামাটির অলংকার, হাতে বোনা তাঁতের শাড়ি ও রঙিন রঙিন পাহাড়ি জামা কাপড়। অনেক নিজের জন্য আর অনেকে প্রিয়জনের জন্য উপহার কিনলো। রাতে হোটেলে ফিরে সবাই ক্লান্ত হলেও আনন্দিত হলো। আবার কেউ কেউ তো রাতের খাবার সেরে ছাদে বসে আকাশ ভরা তারা দেখছিল। একে একে সবাই সাজেকে ঘোরার প্রিয় মুহূর্তগুলো নিয়ে গল্প করছিল। হাসি এটায় ভরে উঠল শেষ রাত। আগামীকাল ওরা ফিরে যাবে চিরচেনা খানবাড়িতে, কিন্তু মনে রয়ে যাবে পাহাড়ি সবুজ পাহাড়ের মেঘের ভেলা আর পাহাড়ি সংস্কৃতির মায়া। পরের দিন সকালে ঢাকার উদ্দেশ্যে ব্যাগ গোছালো। ত্রিধা লক্ষ্য করলো আহিয়ান অনেকক্ষণ যাবৎ কার সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ গম্ভীর। ত্রিধা সেদিকে এগিয়ে গেল। আহিয়ান নিজের পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালো। দেখলো ত্রিধা তার পিছনে দাঁড়িয়ে। ত্রিধা যেই না কিছু বলবে তার আগেই আহিয়ান চুপচাপ সেখান থেকে চলে এলো। ত্রিধা একটু অবাক হলো, কিন্তু কিছুই বলল না। তারপর সবগুলো গাড়ি একে একে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। আসার সময়ের মতো এখনও আহিয়ান, রিহান, মৃদুল, আহিয়া, ত্রিধা, জুই, মৃত এক গাড়িতে। বাকিরা সবাই কম বেশি কথা বললো। আহিন ও ত্রিধা কোনো কথা নেই। আহিয়ান চোখে সানগ্লাস পরে গাড়ির কাছে বাইরে তাকিয়ে আছে, আর ত্রিধা রানী চুপচাপ বসে আছে, নিচের দিকে তাকিয়ে নাক খোঁচাচ্ছে। এদিকে আহিয়া বারবার আর চোখে রেহানের দিকে তাকাচ্ছে। যতবার তাকিয়েছে ততবারই রেহানের সাথে চোখাচোখি হয়েছে। ঠিক তখনই আহিয়া আবারও চোখ নামিয়ে নিয়েছে। দেখতে দেখতে বেলা 4টার দিকে ওদের গাড়ি এসে খানবাড়ির সামনে দাঁড়িয়েছে, কিন্তু সবগুলো গাড়ি এখনও আসেনি। আবির, মেঘ, তানবীর, বন্যা, রায়, আদি, মেয়ে, মিম আছে ওদের গাড়িতে। আর বাকিদের ড্রাইভার যার যার বাড়িতে নামিয়ে দিয়েছে। মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে দেখে খুশি হয়ে ছুটে আসলো। তারপর কুশল বিনিময় করে ওদের জন্য হালকা স্বপ্নপূর্ণ নাস্তার ব্যবস্থা করলো। কিন্তু আহিয়ান ড্রয়িং রুমে একটুও দাঁড়ালো না, ভিতরে প্রবেশ করে চলে গেল নিজের রুমে। ত্রিধা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। ত্রিধা কিছুতে বুঝতে পারছে না আহিয়ান ভাইয়ের কী হলো। সাজে ঘিরে 7 দিন ত্রিধা ভুলে গেছিলাম।
আহিয়ানের গম্ভীর স্বভাবকে। কিন্তু খানবাড়িতে ফেরার সাথে সাথে আহিয়ান ঠিক আগের রূপে নিয়েছে। তাহলে কি সাজেকের এ কদিন তিদা শুধু স্বপ্নই ছিল?